প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে লেকচারের বিষয় হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন। শিক্ষার্থীরা, একটা আরএলসি প্যারালাল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম সাধারণত আমরা কারেন্টের সাহায্যে অঙ্কন করে থাকি। এখন আমি এই যে একটা আরএলসি অর্থাৎ পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ শাখা বিশিষ্ট একটা আরএলসি প্যারালাল সার্কিট দেখতে পাচ্ছি, এই প্যারালাল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব। এই ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করার সময় ভূমি বরাবর একটা রেফারেন্স অক্ষ ধরতে হয়। রেফারেন্স অক্ষ হচ্ছে সেই অক্ষ যে অক্ষের সাপেক্ষে অন্যান্য গুলোকে বিবেচনা করব, অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে অন্যান্য অক্ষগুলোকে আমরা বিবেচনা করতে পারি। তাহলে রেফারেন্স অক্ষ হিসেবে এমন একটা ভ্যালুকে ধরতে হবে যেটা হচ্ছে আনচেঞ্জ অর্থাৎ অপরিবর্তনশীল। শিক্ষার্থীরা চিন্তা করো, এই একটা আরএলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কোন বিষয়টা আনচেঞ্জ, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে কি হবে, প্রতিটা শাখার ক্ষেত্রে অপরিবর্তনশীল থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজ, কারণ একটা প্যারালাল সার্কিটে প্রত্যেকটা শাখার ভোল্টেজ কি থাকে, সমান থাকে। তাহলে এই ভোল্টেজটা, এখানে যে সাপ্লাই ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা প্রত্যেকটা শাখার জন্য সমান। তাই আমি রেফারেন্স অক্ষ হিসেবে কাকে ধরছি, ভোল্টেজকে ধরছি। তাহলে দেখো, এই যে আমার একটা রেফারেন্স অক্ষ ধরেছি, আর সেটা কি, ভোল্ট। এবার দেখো তো তার কি, এটা তো রেফারেন্স অক্ষ বা ভূমি। এখন দেখো লম্ব বরাবর কি থাকবে, দুটো উপাংশ থাকবে, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ। শিক্ষার্থীরা, এখন একটা জিনিস চিন্তা করো, যদি কোনো একটা সার্কিটের এক্সএল এর মান এক্সির চেয়ে বেশি হয়, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের চাইতে বেশি, এই সার্কিটটাকে আমি বলবো ইন্ডাকটিভ সার্কিট। এই সার্কিট কি বলবো আমরা, ইন্ডাকটিভ সার্কিট। এখানে কার ভ্যালু বেশি, এখানে বেশি হচ্ছে এক্সএল এর ভ্যালু বেশি, আর এখানে কার মান কম, এক্সি এর মান কম। শিক্ষার্থীরা, আমরা জানি কোন একটা শাখার ইম্পিডেন্স বেশি হলে তার কারেন্ট কিন্তু কম হয়। কারণটা কি, ইম্পিডেন্স বেশি মানে তার বাধা বেশি, আর তার বাধা বেশি মানে কি, তার মধ্যে কারেন্ট কম প্রবাহিত হবে। দেখো তো, তাহলে এখানে কারেন্টটা কি দেখাবো, আইএল লেস দেন আইসি। বিষয়টা কি ক্লিয়ার? যে সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের চাইতে বেশি, সেই সার্কিটের অবশ্যই ইন্ডাকটিভ কারেন্ট ক্যাপাসিটিভ কারেন্টের চাইতে কম হবে। তাহলে ধরো আমি প্রথম এই কন্ডিশনটা চিন্তা করি যে আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বেশি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা কম। তাহলে কারেন্টটা কার বেশি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের কারেন্ট বেশি এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের কারেন্ট কম। তাহলে এখানে কারেন্ট কার বেশি, আইসি, তাই না? এখন দেখো, এই উপরে সবসময় কি দিবে, আইসি দিবে, আর নিচে সবসময় কি দিবে, আইএল দিবে। কেন? কারণ একটা সার্কিটের মধ্যে ভোল্টেজ থেকে অবশ্যই ইন্ডাকটিভ সার্কিট পিছিয়ে থাকে। কত ডিগ্রি পিছিয়ে থাকবে, যেহেতু এটা পিওর একটা কি ইন্ডাকটিভ সার্কিট ধরলাম, তাই এটা কি করলাম, ঠিক 90 ডিগ্রি পিছিয়ে রাখলাম। আবার এটা যেহেতু পিওর একটা ক্যাপাসিটিভ সার্কিট, অর্থাৎ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাই এটা হচ্ছে পিওর ক্যাপাসিটিভ। আর পিওর ক্যাপাসিটিভ দেখে এই ভোল্টেজ থেকে এই কারেন্টের মানটা কত ডিগ্রি এগিয়ে রাখলাম, 90 ডিগ্রি এগিয়ে রাখলাম। কোথায় 90 ডিগ্রি, এই যে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি এগিয়ে আইসি, আর আইএল কি 90 ডিগ্রি পিছিয়ে। ওকে, আইএল শাখা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি কি পিছিয়ে দেখালাম, মানে আইএল কারেন্টের মানটা, এবং আইসি শাখার যে কারেন্টের মান সেটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি এগিয়ে দেখালাম। তাহলে আরেকটা শাখা তো আমার বাকি, সেটা হচ্ছে রেজিস্টিভ শাখা। এই শাখার কারেন্ট আমি কিভাবে দেখাবো, এটা কি উপরে দেখাবো না নিচে দেখাবো? শিক্ষার্থীরা, এই রেজিস্টিভ শাখা হচ্ছে এমন একটা শাখা, আর রেজিস্টিভ শাখার কোনো অ্যাঙ্গেল থাকে না। অ্যাঙ্গেল থাকে না মানে কি, আমরা কিন্তু পূর্বের ভিডিওতে দেখেছি যে এই রেজিস্টিভ শাখার যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, অর্থাৎ ইম্পিডেন্সের অ্যাঙ্গেল কত, শূন্য। শূন্য মানে কি, শূন্য মানে হচ্ছে সে এই রেখার মধ্যে থাকবে, সে না উপরের দিকে যাবে না নিচের দিকে থাকবে। অর্থাৎ ভোল্টেজ যেদিকে যাচ্ছে তার কারেন্টটা কোন দিকে যাবে, সেম দিকে যাবে, অর্থাৎ ইউনিটি হবে। ভোল্টেজ এবং কারেন্ট কি যায়, একই দিকে যায়। কোন ধরনের সার্কিটের ক্ষেত্রে, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। এখানে যেহেতু অন্য কেউ নাই রেজিস্ট্যান্স ছাড়া, তাই আমি এই শাখাটাকে বলতে পারি পিওর রেজিস্টিভ শাখা। আর পিওর রেজিস্টিভ শাখার কারেন্ট কি হবে, ভোল্টেজের সাথে ইন ফেজে থাকবে, একই দিকে যাবে। তাহলে দেখো, এই কারেন্ট, এই যে আই আর, আমি ধরলাম আই আরটা হচ্ছে এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে আই আর।
এখন আমি কি বলেছিলাম এখানে কার মান বেশি, আইএল এর মান কম আইসি এর মান বেশি। এর জন্য আমি যে কাজটা করব, এখানে কিন্তু আইসিটাকে একটু বড় দেখালাম আর আইএল কিন্তু একটু ছোট দেখালাম। মনে হচ্ছে না ছোট, তাই না? আর একটু ছোট দেখাই। এটা হচ্ছে আইএল, আইএল এর মানটা একটু ছোট মানে কম, আর আইসির মানটা বেশি। যেহেতু আইসির মান বেশি, তাহলে আমি কি করব, এই আইএলটাকে এই আইসি থেকে বিয়োগ করে দেখাবো। দেখো আইএল কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, আইসি কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। আমি এইটুকুকে জাস্ট এখানে একটু বিস্তারিত দেখাই। দেখো এটা ছিল আমার আইসি, ওকে, এটা হচ্ছে রেফারেন্স অক্ষ, আর এইটুকু হচ্ছে আমার আইএল। এখন দেখো ও নিচের দিকে যাচ্ছিল, ওকে জাস্ট আমি উপর দিকে টেনে আনলাম, এখান থেকে শুরু, এর মাথা যেখান থেকে শুরু এখান থেকে শুরু হবে। ধরলাম এইটুকু হচ্ছে আইএল, এইটুকু কি আমার আইএল। আইএল এর দিকটা কেন নিচে দিলাম, কারণ আইসি দিক উপরে আর আইএল এর দিক সবসময় কি থাকবে, নিচেই থাকবে। তাহলে দেখো এইটা ছিল আইসি, এইটুকু হচ্ছে আইএল, তাহলে এইটুকু কত, দেখো এটাই এইটুকু, হ্যাঁ, এইটুকুর মান কত আমি বলতে পারি, এইটুকুর মানটা কত হবে। আবার বলি, পুরাটা হচ্ছে কি, এখান থেকে এইটুকু হচ্ছে কি আইসি, আবার এখান থেকে এইটুকু হচ্ছে আইএল। তাহলে এইটুকু কত, এইটুকুকে আমি বলতে পারি যে এই অংশটুকুকে বলতে পারি আইসি মাইনাস আইএল। কারণটা কি, এখানে আইসিটার মানটা হচ্ছে বড়, পুরাটা হচ্ছে আইসি। এই আইসি থেকে যদি এইটুকু যদি মনে করো আইএল চলে যায়, এই পুরো আইসি থেকে এই আইএল যদি এইটুকু চলে যায়, তাহলে এইটুকুর মান হচ্ছে কি আইসি মাইনাস আইএল। তাহলে আমি এইটুকুর মানকে এখানে দেখাচ্ছি আইসি মাইনাস আইএল, আর এটা কি দেখালাম, এখানে দেখাবো হচ্ছে এই যে অংশটা আমি দেখালাম এখানে, হ্যাঁ, এই যে এই অংশটা, এটা দেখাবো হচ্ছে এইভাবে, তার নাম কি আইএল। এখন হয়তো যতটা লম্বা ছিল এখানে আমি ততটা লম্বা দেখাতে পারিনি, কারণ আমার উপরে কিন্তু জায়গা বা স্পেস কম। তাই আমি কি দেখালাম, যে এই অংশটুকু মানে হয়েছে এই অংশটুকু, এখানে ছোট কিন্তু মূলত এখানে অংশটা আমি ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য এখানে বড় অঙ্কন করেছি। তাহলে এই বিষয়টুকু আমাদের ক্লিয়ার, পুরোটা হচ্ছে আইসি, আর এইটুকু এই যে নিচের টুকুকে আমি জাস্ট করে উপরের দিকে নিলাম এইটুকু। তাহলে আইসি থেকে পুরোটা থেকে এইটুকু যদি বাদ যায়, আইএল বাদ যায়, তাহলে এই অংশের নামটা হবে আইসি মাইনাস আইএল। কারণ আইসি বড়, তাই আইসি থেকে আইএলটা বাদ দিলে এই অংশটুকু আমি পাবো। তাহলে এইটুকুকে ছোট্ট একটা জায়গাকে জাস্ট আমি একটু চিত্রটা সুন্দর করে অঙ্কন করার জন্য একটু বড় করে দেখালাম, আর এই দুটাকে জাস্ট ছোট করে দেখালাম। কেমন? এখন আমি এই যে আইএল মাইনাস আইসি, এই কারেন্ট এবং আইআর এদের যোগ করি, তাহলে কি হবে দেখো, সামান্তরিকের সূত্রের সাহায্যে, ভেক্টরের সামান্তরিকের সূত্রের সাহায্যে আমি কি করলাম, এই যোগটা করছি। এই অংশটা দেখো, এই অংশটা মানে কি আইএল মাইনাস আইসি, আর এই অংশটা কি আইআর। তাহলে এইটা এবং এইটা দুইটা যোগফল হবে কি, এখানে টোটাল আই কি হবে এই সার্কিটে, এই আইআর, আইএল এবং আইসি টোটাল কারেন্টের যোগফল। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে আই, আর এই আইটা কি দেখো, এইখান থেকে জাস্ট একটা অ্যাঙ্গেল সৃষ্টি করবে, এখান থেকে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করবে, যার নাম হচ্ছে ফাই। শিক্ষার্থীরা দেখো, আমি এখানে ফাই ব্যবহার করছি, তোমরা যদি চাও এখানে থিটা ব্যবহার করবে, কোনো সমস্যা নেই। আমি যেখানে ফাই এল, ফাই সি, ফাই আর ব্যবহার করেছি, থিটা আর, থিটা এল, থিটা সি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই যে লব্ধিটা অঙ্কন করলাম, লব্ধিটা দেখো এইভাবে দেখাবো। এখন লক্ষ্য করো, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই অংশটা, এখানে যেই ভ্যালু থাকবে এখানে ভ্যালু কিন্তু একই ভ্যালু, কারণ সামান্তরিকের ক্ষেত্রে পুরাটা কিন্তু একটা সামান্তরিক, এইটুকু একটা সামান্তরিক, আর সামান্তরিক ক্ষেত্রে কি হয়, এখানে ভ্যালু যা এখানে ভ্যালু তা। তাহলে আমি এখানে লিখতে পারি আইসি মাইনাস আইএল, এটুকু আমি কিন্তু লিখতে পারি। এখন এইটুকু হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, নাম দিয়ে একটা ও আই, এটা ওর নাম দিলাম ও এ বি। তাহলে এই সমকোণী ত্রিভুজে যদি পিথাগোরাস সূত্র প্রয়োগ করি, তাহলে কি আমি টোটাল কারেন্টের মানটা বের করতে পারবো? অবশ্যই। দেখো কিভাবে, আমি বলবো হচ্ছে লম্ব স্কয়ার, সমকোণী ত্রিভুজের সূত্র কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অধিভুজ স্কয়ার। আমার এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এই অংশটা, এই যে লম্ব কোণটা এই অংশটা, আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে এই অংশটা। আইআরটা আমি যদিও ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টর দেখানোর ক্ষেত্রে এখানে দেখিয়েছি, এই পুরো অংশটাই মানে কি আইআর, আর এই পুরো অংশটা মানে কি আইএল মাইনাস আইসি, আর পুরো অংশটাকে বলতে পারি আমি আই। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র যদি প্রয়োগ করি, আমি লিখতে পারি
আই স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার, ভূমি মানে আই আর স্কোয়ার, আর তারপর কি লম্ব স্কোয়ার, লম্ব কি আইসি মাইনাস আইএল। আইসি মাইনাস আইএল দেখে আমরা বুঝবো সবসময় যে এখানে ক্যাপাসিটিভ কারেন্টটা বেশি, ইন্ডাকটিভ কারেন্টটা কম। তাহলে এটা কি হলো, অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, শুধু কারেন্ট বের করবো আই, তাহলে আই ইকুয়ালস টু কি বের করতে পারি, আই আর হোল স্কোয়ার আইসি মাইনাস আইএল হোল স্কোয়ার, এবং এটাকে একটা রুট ওভার করে দিব। তাহলে এই কারেন্টের মানে হচ্ছে এইটা, ওকে। আর এর অ্যাঙ্গেল যদি বের করতে চাও, অ্যাঙ্গেল কিভাবে বের করবে, একটাই অ্যাঙ্গেল দেখাবে এবং tan ইনভার্স দিবে। এই যে এই অংশটা, নিচের অংশটা থাকবে উপরে, তার মানে যে যুক্ত অংশ বা রিঅ্যাক্টিভ অংশ সেটা হচ্ছে আইসি মাইনাস আইএল, আর নিচে থাকবে রেজিস্টিভ অংশ, এটা হচ্ছে আই আর। তাহলে এইটা হচ্ছে আমার কারেন্টের মান, আর এটা হচ্ছে থিটা। থিটা বলতে কি, যে থিটা বা ফাই, যে ফাইটা ধরলাম, ফাইয়ের ভ্যালু হচ্ছে এইটুকু, আর এইটুকু হচ্ছে কি আমার কারেন্টের মান হচ্ছে এইটুকু। এই যে আমি ভেক্টর ডায়াগ্রামটুকু আলোচনা করলাম, কখন এরকমটা হবে, যখন একটা আরএলসি প্যারালাল সার্কিট কি হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তার মান বেশি এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কম হয়, সে অবস্থায় কিন্তু এরকম ভেক্টর ডায়াগ্রাম হবে। এখন ঠিক তার ব্যতিক্রম দেখব, যদি সার্কিটের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বেশি হয়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কম হয়, তাহলে সার্কিটের ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে। যখন এক্সি এর মান এক্সএল এর মানের চাইতে বেশি হয়, এক্সি এর মান বেশি মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি, যে রিঅ্যাকট্যান্সের মান বেশি থাকে তার কারেন্ট কি হবে, কম ফ্লো হবে। তাহলে কারেন্টের সম্পর্কটা কি হবে, কারেন্টের সম্পর্ক হবে আইসি লেস দেন আইএল। তাহলে এখানে কারেন্টটা কার বড়, আইএল শাখার কারেন্টের মানটা বেশি দেখাচ্ছে। এখন দেখো, এর জন্য আমি উপরে অঙ্কন করেছি আইসি ছোট করে, আর নিচে দেখাচ্ছি কি আইএল এটা বড় করে। আর রেজিস্টিভ কারেন্ট আইআর সেটা অবশ্যই রেফারেন্স যেদিকে যাবে, রেফারেন্স ভোল্টেজ যেদিকে যাবে, এই কারেন্টের ভ্যালুটা কি হবে, সেদিকে যাবে, সেটা হচ্ছে আইআর। এখন দেখো তো এখানে কিভাবে দেখাবো, যে অংশটা ছোট আমি সেটা কি করি, যে অংশ যে পাশটা ছোট থাকে তাকে কি করি, বড় পাশ থেকে বিয়োগ করে দিই। এখন এই আইসিটা ছোট, আইএলটা বড়, তাহলে এই আইএল থেকে আইসিটা বিয়োগ করে দিই, দেখো কেমন হয়। আমি জাস্ট এখানে দেখাচ্ছি এই আইসিটা কোন দিকে যাচ্ছিল, উপরের দিকে, আইএলটা কোন দিকে যাচ্ছিল, নিচের দিকে। তাহলে এইটুকু দেখো, আমি ধরলাম যে এইটুকু সমানই এইটুকু, হ্যাঁ, এটা হচ্ছে আমার কি আইসি। তাহলে এই অংশটা কত হবে, টোটালটা হচ্ছে আইএল, এইটুকু আইসি, তাহলে এখানে একটা দাগ দিই আমি, তাহলে এইটুকু পাবো, পুরো আইএল থেকে আইসি বিয়োগ, আইএল মাইনাস আইসি, কারণ এখানে বড় কে, আইএল এর মানটা বড়। তাহলে এখন আমি যদি এটাকে ভেক্টর ডায়াগ্রাম, একটা ডটেড লাইন টানি, কিসের জন্য ডটেড লাইন টানবো, অর্থাৎ একটা সার্কিটের মধ্যে মোট কারেন্ট কত সেটা আমার জানা দরকার, এর জন্য কিন্তু আমি ডটেড লাইন টানছি। আর একটা সার্কিটের মোট কারেন্ট মানে কি, তিনটা শাখার কারেন্টের মোট যোগফল, তিন শাখা কারেন্টের মোট যোগফল। এই শাখা এবং এই শাখা কারেন্ট কোনটুকু, এইটুকু, আর এই শাখা কারেন্ট কোনটুকু, এইটুকু। এখন আমি যদি তিনটাকে একত্রে যুক্ত করি, কিভাবে যুক্ত করব, ভেক্টরের সাহায্যে যুক্ত করছি, আর সেটা ভেক্টরের সামান্তরিক সূত্রের সাহায্যে আমি যুক্ত করি, তাহলে ভ্যালুগুলো পাবো কিভাবে, দেখো এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট আই। আর এই আই কিভাবে বের করব, এই আই আর বলতে কোনটা, আমি এইটুকুকে আই আর বোঝাচ্ছিলাম, আমি এখানে তীর চিহ্ন বা একটা চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এইটুকু হচ্ছে আই আর। আই আর আমি এখানে না দেখিয়ে আমি বললাম আই আর। আই আর বলতে এখান থেকে পুরোটুকু আই আর, আর এইখান থেকে পুরোটুকু কি আইএল মাইনাস আইসি। আর এই আই আর আইএল মাইনাস আইসি দুইটা যুক্ত করে কি পাবো আমি, আই। তাহলে আমি লিখতেই পারি আই ইকুয়ালস টু রুট ওভার, কেন রুট ওভার দিলাম, আগের সূত্রের মতো, আগে তো আমরা এটা করেছি তাই এটুকু আর বিস্তারিত দেখালাম না, কারণ এই যে সামান্তরিক সূত্রের পরে আমরা কি দেখলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি দেখলাম, একটা সমকোণী ত্রিভুজ। এবং দেখো এটা রেফারেন্স অক্ষ না, রেফারেন্স অক্ষের সাথে এই কারেন্টের একটা কি হবে, একটা কোণ উৎপন্ন হবে, সেটার নাম হচ্ছে ফাই। এখন আমি যদি বলতে চাই যে মোট কারেন্ট কত, তাহলে আমি বলবো এটা হচ্ছে আমার জন্য কি ভূমি, আর এটা হচ্ছে আমার জন্য লম্ব, লম্বটা এখানে যে কথা আমি এখানে নিয়ে আসি আইএল মাইনাস আইসি, একই কথা তাই না। তাহলে ভূমি জানি, লম্ব জানি, আর পুরাটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমি যদি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি, আমি লিখতেই পারি আই আর স্কোয়ার প্লাস
IL মাইনাস IC হোল স্কয়ার। এইটুকু হচ্ছে আমার কি কারেন্টের মান। আর যদি ফায়ার মানটা বের করতে চাই কি করতে হবে, এখানে tan ইনভার্স দিয়ে তারপর আমার লিখতে হবে কি এই মানটা উপরে লিখতে হবে, অর্থাৎ IL মাইনাস IC আর নিচে কি IR। তাহলে এইটাই হচ্ছে আমার কারেন্টের মান আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের মান। যখন সার্কিটটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি হবে, এখানে একটু সরি তোমরা সংশোধন করে নাও, এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছিল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আমি ভুলবশত এখানে কি দিয়েছিলাম, সি দিয়ে রেখেছিলাম। তাহলে এটাই হচ্ছে যে শাখার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কম, সেই শাখার ভেক্টর ডায়াগ্রাম, কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম। এটা কিন্তু পিওর একটা প্যারালাল সার্কিট, অর্থাৎ পিওর রেজিস্ট্যান্স, পিওর ইন্ডাকট্যান্স, পিওর ক্যাপাসিট্যান্স বিশিষ্ট একটা প্যারালাল সার্কিট। যদি পিওর রেজিস্ট্যান্স, পিওর ইন্ডাকট্যান্স, পিওর ক্যাপাসিট্যান্স না থাকে, অর্থাৎ সার্কিটটা যদি মিশ্র অবস্থা থাকে, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স বা রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স এরকম থাকে, তাহলে এইটার ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে আমরা এখন অঙ্কন করব। এখন আমরা দেখব একটা প্যারালাল সার্কিট যদি পিওর রেজিস্টিভ বা পিওর ইন্ডাকটিভ বা পিওর ক্যাপাসিটিভ শাখা দ্বারা না গঠিত হয়, অর্থাৎ এখানে যদি RL শাখা বা RC শাখা দ্বারা গঠিত হয়, তাহলে এর ভেক্টর ডায়াগ্রামটা কেমন হয়। সেক্ষেত্রে লক্ষ্য করো, এটা যদি একটা প্যারালাল সার্কিট, আর প্যারালাল সার্কিটে কি সমান থাকে, ভোল্টেজ সমান থাকে। তাহলে দেখো আমি যখন ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করব, ভোল্টেজকে কিন্তু রেফারেন্স ধরবো। এখন দেখো তো এখানে দুইটা শাখা আছে, IL এর ভ্যালুটা কি হবে, ধরো IL এর ভ্যালু হচ্ছে A এবং তার যে অ্যাঙ্গেল সেটা কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। কেন তার অ্যাঙ্গেল নেগেটিভ হয় আমরা এর পূর্বে ভিডিওতে আলোচনা করেছি। তাহলে ধরো অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে? পিওর 90 ডিগ্রি হবে না, কারণ এটা কিন্তু পিওর ইন্ডাকটিভ শাখা না। যেহেতু পিওর ইন্ডাকটিভ শাখা না, কিছু একটা হবে, 90 ডিগ্রি তো অবশ্যই না, 90 ডিগ্রির চেয়ে কম যে কোনো একটা ভ্যালু হবে। ধরো পিওর ইন্ডাকটিভ শাখা থাকলে এটাকে আমি বলতাম হচ্ছে 90 ডিগ্রি, তাই না, মাইনাস 90 ডিগ্রি বলতাম। কিন্তু যেহেতু পিওর ইন্ডাকটিভ না, তাহলে 90 থেকে নিচে যে কোনো কিছু হতে পারে, 45 হতে পারে, 60 হতে পারে, 30 হতে পারে, যে কোনো কিছু 31 হতে পারে। তাহলে এই জন্য আমি এটার নাম দিলাম না, এটার নাম দিলাম হচ্ছে এখানে ফাই এবং তার নাম দিলাম হচ্ছে এল, এটা ফাই এল। কেমন? এরপর দেখো আইসি কারেন্টটা কেমন হবে, আইসি ইকুয়ালস টু, ধরলাম এটার কারেন্টের মান হচ্ছে হবে বি, আর তার অ্যাঙ্গেল হবে কি, অ্যাঙ্গেল হবে পজিটিভ। কারেন্টের অ্যাঙ্গেল কি হয়, ক্যাপাসিটিভ শাখার অ্যাঙ্গেলটা পজিটিভ হয়, তাহলে এটা হবে পজিটিভ। এবং এইটাও কত ডিগ্রি হবে সেটা আমরা জানি না, পিওর ক্যাপাসিটিভ থাকলে সেটা 90 ডিগ্রি হতো, যেহেতু পিওর ক্যাপাসিটিভ না, কারণ এর সাথে একটা রেজিস্ট্যান্স যুক্ত অবস্থায় আছে, তাহলে এর একটা ভ্যালু হবে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে অবশ্যই কোন একটা মানে কিছু অংশ কম হবে। তাহলে কতটুকু কম হবে আমি জানি না, তাই এটার নাম দিলাম হচ্ছে এটা ফাই সি। অর্থাৎ IL শাখার কারেন্ট হচ্ছে A এবং তার অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস ফাই এল, এবং আইসি শাখার কারেন্ট হচ্ছে B এবং তার অ্যাঙ্গেল হচ্ছে প্লাস ফাই সি। এখন আমি যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি কেমন হবে একটু লক্ষ্য করো। কাকে রেফারেন্স ধরবো আমি একটু আগে বলেছি, আমি রেফারেন্স ধরবো হচ্ছে ভোল্টেজকে, আর ভোল্টেজকে রেফারেন্স ধরার কারণটা আমরা জানি, কারণ এই প্যারালাল সার্কিটে একমাত্র যেটা স্থির সেটা হচ্ছে ভোল্টেজ। আমরা যাকে রেফারেন্স ধরবো তাকে অবশ্যই স্থির হতে হবে, যাকে আমি যার সাপেক্ষে আমি কোনো কিছু তুলনা করব তাকে অবশ্যই স্থির হতে হবে। সে যদি পরিবর্তনশীল হয় তাহলে অন্য মানগুলো কিন্তু ঠিক থাকবে না। এর জন্য আমি কি করি, ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরি। এখন দেখো যেহেতু এটা হচ্ছে একটা পিওর রেজিস্টিভ না, তাহলে পুরোপুরি 90 ডিগ্রি হবে না। এটা হচ্ছে ভোল্টেজ, ইন্ডাকটিভ শাখার কারেন্ট কি করে, ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ। আমি যদি ইন্ডাকটিভ শাখার কারেন্ট চিন্তা করি, তাহলে কারেন্টটা যাবে নিচের দিকে, এটা একটা অ্যাক্সিস দিয়ে নিই। কারেন্টটা কোন দিকে যাবে, ধরলাম কারেন্টটা পিওর নিচের দিকে যাবে না, কারণ পিওর 90 ডিগ্রি না, তাহলে কোন একটা কিছু কম, 90 ডিগ্রির চেয়ে কিছু একটু কম হবে। আমি ধরলাম এই যে কারেন্টটা হচ্ছে এই আইএল কারেন্টটা, এই কারেন্ট, এটা হচ্ছে আইএল কারেন্ট, আর এখানে অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি, ফাই এল। তুমি কি এটা মাইনাস দিবা, এখানে মাইনাস দিয়ে দেখানোর দরকার আছে অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল বলতে কি, মাইনাস বলতে এখানে কি বোঝাচ্ছে, মাইনাস বলতে বোঝাচ্ছে সে ভোল্টেজ থেকে পিছিয়ে থাকা, ওকে। আচ্ছা, আর এখানে প্লাস বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ভোল্টেজ থেকে এগিয়ে থাকা। আমি তো এখানে ভোল্টেজ থেকে পিছিয়ে দেখিয়েছি অলরেডি, তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। এরপর দেখো এইখানে বসাবো আইসি। আইসি কি করবে, ক্যাপাসিটিভ শাখার কারেন্ট কি করবে, ভোল্টেজ থেকে সবসময় এগিয়ে থাকে,
তাই আমি এটাকে এগিয়ে রেখে অর্থাৎ উপরের দিকে দিয়ে একটা ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করছি। এটা একটা কারেন্ট এবং ধরলাম এই কারেন্টের নাম হচ্ছে আই সি। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই সি, অর্থাৎ ক্যাপাসিটিভ শাখার যে কারেন্ট তার অ্যাঙ্গেল। এখন এই দুইটাকে আমি যদি সামান্তরিক সূত্রের সাহায্যে যুক্ত করি, ভেক্টরের সামান্তরিক সূত্র, আমরা এটা ফিজিক্সে কিন্তু শিখেছি ভেক্টরের সামান্তরিক সূত্র কিভাবে করতে হয়। তাহলে এইভাবে ডটের টানলাম, আবার এখান থেকে কি করলাম, ডট টানলাম, অর্থাৎ একটা আমি আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করছি। দুইটা কারেন্ট থেকে নিয়ে একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করছি, প্যারালালোগ্রাম বলে এটাকে ইংলিশে। এখন দেখো তো এখান থেকে কারেন্টটা কেমন দেখাচ্ছে, এই বিন্দু থেকে এই যে টোটাল যে লব্ধি কারেন্ট বা রেজাল্টেন্ট কারেন্ট, লব্ধি কারেন্ট মানে কি, এই আইসি কারেন্ট এবং আইএল কারেন্টের যোগফল। তাহলে এটা হচ্ছে আমি বলবো আই। কারণ কি, কারণ এই আইটা মানে কি, এই আই মানে হচ্ছে এই এখান থেকে আইএল এবং আইসি সমান। আই ইকুয়ালস টু আমি বলবো আইএল যোগ আইসি। তার মানে এ আইসি এবং এ আইএল যুক্ত করলে কি পাবো, এটা আই পাবো। তার মানে আই ইকুয়ালস টু কি বলতে পারি, আইএল যোগ আইসি। ওকে, তাহলে এই যে ভেক্টর ডায়াগ্রামটা আমি অঙ্কন করলাম, এইটাই হচ্ছে একটা প্যারালাল শাখার ভেক্টর ডায়াগ্রাম। যখন শাখাটা কি থাকবে না, পিওর কোনো শাখা না, অর্থাৎ যখন কোনো একটা ইন্ডাকটিভ সার্কিটের সাথে বা ইন্ডাকটিভ শাখার সাথে কোনো একটা রেজিস্ট্যান্স যুক্ত থাকে, আবার ক্যাপাসিটিভ শাখার সাথে কোনো রেজিস্ট্যান্স যুক্ত থাকে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এইটার ভেক্টর ডায়াগ্রামটা পিওর 90 ডিগ্রি হবে না, কিন্তু কি হবে, 90 ডিগ্রির সাথে কম হবে এবং দেখতে ভেক্টর ডায়াগ্রামটা এইরকম মনে হবে। এখন দেখো এই যে রেফারেন্স অক্ষ অর্থাৎ এই যে ভোল্টেজ লাইনটা, এই ভোল্টেজ লাইন থেকে এই কারেন্টটা যত ডিগ্রি কি থাকবে, ব্যবধান থাকবে, এটাকে আমি বলবো হচ্ছে ফাই। অর্থাৎ এখানে যদি আমি বলি এই অংশটা হচ্ছে ফাই। এখন দেখো তো যদি আমি অ্যাঙ্গেল দিয়ে এই মানটা দেখাই, কি দেখাবো, আই মানে এই কারেন্টটা, তাহলে এর অ্যাঙ্গেল হচ্ছে কি ফাই। আবার এখানে দেখো আইএল মানে এই কারেন্টটা, তার সাথে অ্যাঙ্গেল কত হবে, মাইনাস ফাই এল, প্লাস আইসি মানে এই কারেন্টটা এবং তার অ্যাঙ্গেলটা কি হবে, আইসি অ্যাঙ্গেলটা হবে প্লাস ফাই সি। এটা হচ্ছে মূলত এই ভেক্টর ডায়াগ্রাম থেকে এই কারেন্টটা আমি এখানে দেখালাম, অথবা এই কারেন্ট থেকে আমরা এই ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি। তাহলে এই ছিল আমার আজকের লেকচারের টোটাল অংশ। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।